নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি ঈশান দেব বাংলার প্রাইম টাইম নিয়ে আজ এসেছি আপনাদের সামনে। আমার সঙ্গে থাকছে বিশাখাও। আজকে বাংলার প্রাইম টাইমে আবার সেই উদ্বেগের খবরে চোখ রাখতে হচ্ছে। ফুঁসে উঠেছে একের পর এক নদী এবং সেই ফুঁসে ওঠাতেই শেষ নয়। সুন্দরবন অঞ্চলের যে একের পর এক নদী ফুঁসে উঠেছে তার পাশাপাশি এবার উত্তরবঙ্গেও বেশ কয়েকটা নদী ফুঁসে উঠতে চলেছে এবং সেটাও এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই। পরিবেশবিদরা বা আবহাওয়া দফতর অথবা বিশেষজ্ঞরা তারা কিন্তু রেমাল আছড়ে পড়ার আগে আঁচ করতে পারেননি যে এর প্রভাব এইভাবে উত্তরবঙ্গেও পড়তে পারে। যত রকম পূর্বাভাস আমরা পেয়েছিলাম তার মাধ্যমে জানা গিয়েছিল যে এই রেমালের প্রভাব মূলত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পড়বে, 6টা জেলায় পড়বে। রাঢ়বঙ্গে খুব বেশি প্রভাব পড়বে না, কিছু বৃষ্টিপাত হতে পারে, ঝড়ের দাপট উত্তরবঙ্গে পৌঁছবে না। কিন্তু পরিস্থিতি রেমাল আছড়ে পড়ার পর যেভাবে বদলেছে তাতে উত্তরবঙ্গে এখন হড়পা বানের ভ্রুকুটি এবং সেটা প্রবল বিপর্যয় ডেকে আনতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। আমরা দিনভর দেখিয়েছি যে কলকাতা শহরে বা গ্রামাঞ্চলে কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় কত গাছ উপড়ে গেছে, কোথায় প্রাণহানি, কোথায় সম্পত্তিহানি। আজকে বাংলার প্রাইম টাইমে আমরা প্রথমে আপনাদের দেখাবো সেই সব ছবি যে রেমাল কিভাবে সুন্দরবন এলাকাকে ভয়ঙ্কর উদ্বেগের মধ্যে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। সুন্দরবন তো তছনছ হয়েছে এই ঝড়ের ধাক্কায়, তার সঙ্গে সুন্দরবনের একের পর এক নদী ফুঁসে উঠেছে, তার সঙ্গে যোগ হয়েছে নদী বাঁধে ফাটল ধরা জলোচ্ছ্বাস দেখলে বুকে কাঁপন ধরছে একের পর এক গ্রামের। তার পাশাপাশি এখন আবহাওয়াবিদরা নতুন পরিস্থিতি লক্ষ্য করছেন, যে পরিস্থিতিতে উত্তরবঙ্গে ভয়াবহ হড়পা বান নেমে আসতে পারে। কেন নেমে আসতে পারে, কোন কোন নদীতে এই ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে, সেসবই বাংলার প্রাইম টাইমে আজ দেখাবো আপনাদের। এটা নর্থ অফ নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে যাবে। সমুদ্র উত্তাল থাকবে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। আয়লা, আম্পান, নিয়াসের পর আবার 2024-এর এই মাস অর্থাৎ মে মাসে ঘূর্ণিঝড়ের দাপট। ছাড়খাড় রাজ্যের বিস্তীর্ণ এলাকা, নদী বাঁধ ভেঙে জল ঢুকছে মানুষের ঘরে, ভেসে যাচ্ছে একের পর এক পরিবার। শয় শয় পরিবার আজ ঘর ছাড়া। মৃত্যু এড়ানো যায়নি এই বিভীষিকা রেমালের আসার পর থেকে। কিন্তু এক রেমালেই বিপদের শেষ হচ্ছে না। এবার উত্তরবঙ্গে হড়পা বানের অশনি সংকেত। মাস শেষে 28 থেকে 30 তারিখের মধ্যে অর্থাৎ 28শে মে থেকে 30শে মের মধ্যেই ধেয়ে আসছে হড়পা বান, এমনই আশঙ্কা আবহবিদদের। এই হড়পা বানেও রেমালের হাত রয়েছে। কিভাবে? সাইক্লোন রেমাল দক্ষিণবঙ্গ থেকে ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে, সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ জলীয় বাষ্প। এর জেরেই উত্তরের 3 নদী অববাহিকা তিস্তা, রঙ্গিত আর মূর্তির এই অববাহিকায় হড়পা বানের আশঙ্কা করা হচ্ছে, যার জেরে দার্জিলিং, ভুটান, সিকিমে বিপুল প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। রেমালের পর বিপদ সামলে ওঠার আগেই আবার বিপদের কালো ছায়া দেখা যাচ্ছে। প্রথমে কয়েকটা ছবি দেখে নেব। যে কথা বলছিলাম যে সুন্দরবন এলাকাকে ভয়ঙ্কর উদ্বেগজনক পরিস্থিতিতে ছেড়ে রেখে উত্তর পূর্বের দিকে যাত্রা শুরু করেছে রেমাল। কেন এই উদ্বেগ? সুন্দরবনে ঝড় যে আঘাত হেনেছে, সাইক্লোন যে আঘাত হেনেছে, তাতে সুন্দরবনের বা ম্যানগ্রোভের যা ক্ষয়ক্ষতি হওয়ার সে তো হয়েইছে। তার সঙ্গে তার পাশাপাশি সুন্দরবনের একের পর এক নদী ফুঁসে উঠেছে। প্রবল জলোচ্ছ্বাস, তীব্র জলোচ্ছ্বাস দেখলে কাঁপন ধরছে বুকে। বারবার বলছি সেই কথা। বিদ্যাধরীর ছবি দেখতে পাচ্ছেন। বিদ্যাধরীতে যেভাবে জলোচ্ছ্বাস বেড়েছে, যেভাবে বিদ্যাধরীর ঢেউ আছড়ে পড়ছে দুপাশের মাটির বাঁধে এবং বা অথবা কংক্রিটের বাঁধ হলেও যেভাবে সেই বাঁধ ছাপিয়ে যাওয়ার পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হচ্ছে, যেভাবে একের পর এক বাঁধে ফাটল ধরেছে,
যে ফাটল যে কোনো মুহূর্তে বাঁধ ধসিয়ে দিয়ে গ্রামের মধ্যে জলোচ্ছ্বাস ঢুকিয়ে দিতে পারে, সেটা দেখে অনেকেই আতঙ্কে রয়েছেন, উদ্বেগে রয়েছেন। শুধু একটাই বিদ্যাধরী নয়, সুন্দরবন অঞ্চলের একের পর এক নদীতে এই অবস্থা। তার কারণ এই সাইক্লোনের কক্ষপথের মধ্যেই এই সুন্দরবন ছিল। যে পথ ধরে এই সাইক্লোন ল্যান্ডফলের পর আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগিয়েছে, বাংলাদেশের দিকে ঢুকে গিয়েছে, তার মধ্যে সুন্দরবনের এই বিস্তীর্ণ এলাকা পড়ে। বিদ্যাধরীর পাশাপাশি ইছামতির ছবিও দেখতে পাচ্ছেন। ইছামতিতেও তীব্র জলোচ্ছ্বাস, সেখানেও বিপদের আশঙ্কা। এবং বৃষ্টি যদি না কমে, যদিও আজ সন্ধ্যের পর বৃষ্টি কিছুটা ধরে এসেছে, কিন্তু অন্য কোনো কারণে যদি আবার বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে উল্টো ফল হতে পারে। বিদ্যাধরী ইছামতির পরিস্থিতি আপনারা দেখলেন। আমরা সুন্দরবন থেকে একেবারে সরেজমিনে প্রতিবেদনও তুলে এনেছি। আমাদের একের পর এক প্রতিনিধি এই ঝড় যেখানে আছড়ে পড়েছে, যেখানে ল্যান্ডফল হয়েছে, যেখান দিয়ে ভূভাগে ঢুকেছে, সেই বিস্তীর্ণ এলাকায় আমাদের একের পর এক প্রতিনিধি, কেউ কাল রাত থেকে, কেউ আজ সকাল থেকে হাজির ছিলেন। আমাদের প্রতিনিধি সৈকত পাল কি ছবি তুলে ধরেছে সেই ফুঁসে ওঠা নদীর তীর থেকে, সেই ছবি একবার দেখব, সেই প্রতিবেদন দেখে নেব। বিদ্যাধরী নদীর যে জেটিঘাট, সেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই বিদ্যাধরী নদী কিন্তু এখন ভরা জোয়ার চলছে, একেবারে নদী ফুঁসে উঠছে। যেদিকে তাকানো যায় নদীর যে ঢেউ, সেই ঢেউগুলি আছড়ে পড়ছে পারে। বিদ্যাধরী নদী কার্যত ফুঁসছে। ভরা জোয়ার যদি চলে, বাঁধের বিভিন্ন জায়গা হয়তো বিপর্যস্ত হয়ে যেতে পারে। ইতিমধ্যে যারা মৎস্যজীবী তারা বলছেন কয়েকটা বোট ডুবে গেছে এবং তার মধ্যে কয়েকটা রেস্কিউ করা গেছে, আরও বেশ কয়েকটা বোট ডুবে গেছে। আমি যে মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক এই জেটিঘাটের আমার ডান দিকে পিচিং করা রয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত যেটা পিচিং করা হয়নি, সেই জায়গায় কিন্তু 10 থেকে 15টি গ্রাম রয়েছে। সেখানকার মানুষ কিন্তু আতঙ্কিত এবং এই মুহূর্তে এই বিদ্যাধরী নদী যেভাবে ফুঁসে উঠছে, রীতিমতো আতঙ্কিত না। বিদ্যাধরী নদীর ছবিটা আমরা দেখলাম, সেই লাগোয়া যে জায়গাগুলো, সেখানে যে বাঁধগুলো, সেইখানকার ছবি দেখালো। এবং স্বাভাবিকভাবেই আমাদের প্রতিনিধি যখন এই ছবিগুলো তুলে ধরছেন, সেই জায়গা থেকে মানুষ কিভাবে রয়েছেন সেটা সহজেই অনুমেয়। শুধুমাত্র এই বিদ্যাধরী নদী নয়, আমরা মুড়িগঙ্গার দিকেও যদি তাকাই, মুড়িগঙ্গা লাগোয়া যাবতীয় এলাকাগুলো যেগুলো রয়েছে, সেখানে বাঁধ, সেগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও আমরা দেখেছি। এবং সেই সমস্ত জায়গাগুলো যেহেতু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু জায়গায় বালির বাঁধ ভেঙে গিয়েছে, সেই জায়গায় মানুষের ঘরের মধ্যে, জনবসতির মধ্যে জল ঢুকে আসছে। সেই জায়গায় মানুষ কি করবে, কোথায় যাবে? তাদের তো আর কিছু করার নেই, কোথায় যাবে তারা? কোনো মতে গবাদি পশুগুলোকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল, এখন তাদের একমাত্র আশ্রয় কোথায়? না, ত্রাণ শিবিরগুলো। জীবন হাতে করে নিয়ে তারা এই মুহূর্তে রয়েছে এই ত্রাণ শিবিরগুলোতে, যেখানে কোনো রকমভাবে মাথা গোঁজার একটা ঠাঁই পেয়েছেন হয়তো তারা, কোনো রকমভাবে দিন গুজরান করবেন। কিন্তু কতদিন, কিভাবে কাটাবেন এই দিনগুলো? এরপর ফিরেই বা কোথায় যাবেন? আদতে যে জায়গায় তাঁদের ঠিকানা ছিল, সেই ঠিকানা কি ফেরত পাবেন? মুড়িগঙ্গার কথা যেরকমভাবে বলছি, মুড়িগঙ্গার যে লাগোয়া এলাকাগুলো, তার মধ্যে চকফুলডুবি রয়েছে, সীমাবাঁধ এলাকা রয়েছে, সেখানে বহু পরিবার ঘর ছাড়া। এরকমভাবেই আরও একটা নদীর কথা বলবো, যে নদী লাগোয়া জায়গাগুলো কার্যত সেখানে একেবারে জনমানব শূন্য, কারণ সেখানে থাকার মতো অবস্থা নেই। সেটা হলো রায়মঙ্গল নদী। রায়মঙ্গল নদী, সেখানেও আমরা দেখতে পাচ্ছি কি জলস্তর বেড়ে গিয়েছে। গত পরশুদিন থেকেই আমরা সেই ছবি দেখাচ্ছিলাম, আস্তে আস্তে জলস্তর বাড়ছে। এবং গতকালের পর তো সেইখানে আমরা একটার পর একটা ছবি দেখছি, যেখানে রাস্তা, নদী সব এক হয়ে গিয়েছে, জলস্তরে ঢেকে গিয়েছে সমস্ত জায়গা। এবং সেই জায়গা থেকে হিঙ্গলগঞ্জ হোক বা যোগেশপুর হোক বা সুন্দরবনের এছাড়া অন্যান্য জায়গাগুলো হোক, সমস্ত জায়গাগুলো নদীপাত ভেঙে গিয়ে একেবারে প্লাবনের পরিস্থিতি হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি বরুণ কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের চকফুলডুবি মন্দিরতলা সীমাবাঁধ এলাকায়। আর এই নদীর যে ভয়ালো রূপ, নদীর যে ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপে জলোচ্ছ্বাস উঠে পড়ছে এই সীমাবাঁধ এলাকায়। সীমাবাঁধ এলাকার মানুষেরা কিন্তু আতঙ্কিত, কারণ এই যে বঙ্গোপসাগরের ঢেউ, একের পর এক প্রশাসনের তরফ থেকে বাঁধ নির্মাণ করলেও এই করাল গ্রাসে এই বাঁধগুলো আর টিকছে না। এই বাঁধের
যে বিশেষ করে বেশি অংশটা আস্তে আস্তে আবার নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। এই এলাকার মানুষদেরকে রেস্কিউ করে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছে প্রশাসনের তরফ থেকে। আমরা দেখে নিলাম সুন্দরবনে নদীর জলোচ্ছ্বাস কোন পর্যায়ে গেছে, এই কথাটাই বলছিলাম। ইছামতি, বিদ্যাধরী, রায়মঙ্গল, মুড়িগঙ্গা, একের পর এক নদীতে জলোচ্ছ্বাসের চেহারাটা দেখলেন এবং কিভাবে নদীর ধারে মাটির বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে, এবং যেখানে বাঁধে ফাটল ধরেছে তাহলে সেই গ্রামগুলোর কথা ভেবে নিন। এগুলো গেল দক্ষিণবঙ্গে সেই সব নদী যেখানকার উপর দিয়ে রেমাল বয়ে গিয়েছে, কিন্তু যেখানে রেমাল সরাসরি হানা দেয়নি সেই সুদূর উত্তরবঙ্গেও এই সাইক্লোন বড়সড় ধাক্কা দিতে চলেছে, সেই আশঙ্কাই তৈরি হয়েছে এবং পরিবেশবিদরা নিজেরাই আজ সেই আশঙ্কার কথা প্রকাশ করেছেন। উত্তরবঙ্গের তিস্তা, রঙ্গিত এবং মূর্তি, এই তিনটি নদীতে ভয়াবহ হড়পা বান আসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদরা। আমরা একবার দেখে নেব কোথায় এই হড়পা বান আসতে পারে এবং কেন। একটু ম্যাপের মাধ্যমে আপনাদের দেখিয়ে নেব কোথায় এবং কেন এই হড়পা বান আসতে পারে। দেখুন, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ম্যাপ এবং এখানে জলপাইগুড়ি জেলা দেখতে পাচ্ছেন। রেমালের ধাক্কা, সেখানে কিভাবে হড়পা বান আসতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং এখানে তিস্তা দেখতে পাচ্ছেন, মূর্তি নদী দেখতে পাচ্ছেন রঙ্গিত নদীকেও দার্জিলিংয়ের দিক থেকে বয়ে আসছে রঙ্গিত, তিস্তা, সেই তিস্তাও দার্জিলিং হয়ে জলপাইগুড়ি হয়ে নেমে এসেছে এবং বাংলাদেশে পরে ঢুকেছে। আর মূর্তি ডুয়ার্সের অত্যন্ত বিখ্যাত নদী। এই নদীগুলি মূলত দার্জিলিং, সিকিম এবং ভুটান এই সব অঞ্চল থেকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের পাহাড় এবং তরাই ডুয়ার্স হয়ে নিচের দিকে নেমে এসেছে। যেহেতু গত দুদিন ধরে হিমালয়ের উপর, হিমালয় সংলগ্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টি চলছিল, সেই জন্যে এই সব নদীতে জলের প্রবাহ গত কয়েকদিন ধরেই বেড়ে গিয়েছিল। কিন্তু এখন পরিবেশবিদরা বলছেন যে রেমাল যে পরিমাণ জলীয় বাষ্প নিয়ে স্থলভাগে ঢুকেছিল সেই পরিমাণ বৃষ্টি দক্ষিণবঙ্গে রেমাল ঘটায়নি, বরং এ উত্তর পূর্ব দিকে চলে গিয়েছে, যার প্রভাবে হিমালয়ের উপরে এবং হিমালয়ের তরাই অঞ্চলে, ডুয়ার্স এইসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। এবং এই ডাবল বৃষ্টিপাত যাকে বলা হয়, যে হিমালয়ে যে বৃষ্টিপাত আগে থেকেই চলছিল এবং তার সঙ্গে এই রেমালের সঙ্গে আসা জলীয় বাষ্প যা এখানে বৃষ্টিপাত ঘটাতে পারেনি সেটা আবার গিয়ে উত্তরে বৃষ্টিপাত ঘটাবে। ফলে তিস্তা, মূর্তি এবং রঙ্গিত এই তিনটি নদীতে আগামী 3 দিনের মধ্যে ভয়াবহ হড়পা বান আসতে পারে এবং তার কি বিপর্যয়কর চেহারা হতে পারে সেটা আমরা আগেও দেখেছি, সে চেহারা আমরা দেখাবো। তবে এই মুহূর্তে বিশাখার কাছে যাব, কারণ পরিবেশবিদরা কি বলছেন বিশাখার কাছ থেকে সরাসরি জেনে নেব। একদমই ঈশান, যে কথা তুমি বলছিলে এবং যে কথা ইতিমধ্যেই আবহবিদরাও বলছেন যে সাইক্লোন রেমাল সেটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে তৈরি হওয়ার পর থেকে, দক্ষিণবঙ্গে তাণ্ডব দেখানোর পর থেকে উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে এবং তার জেরেই এই হড়পা বানের আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গে। আর সেই জায়গা থেকে কি বলছেন আবহবিদ সুজিব কর, শোনাব। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই সাইক্লোনের মধ্যে এখনও যে পরিমাণ জল আছে, এই জলের থেকে টোটাল প্রায় 450 থেকে 500 মিলিমিটার রেনফল হতে পারে। তার মধ্যে এই 450 থেকে 500 মিলিমিটার রেনফল টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ছে। সিকিম, ভুটান, দার্জিলিং এবং তার সাথে সাথে নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে এবং সেটা 28, 29 এবং 30, যার ফলে বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে বেশ কিছু জায়গাতে একটা হড়পা বান আসার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বেশ কিছু অঞ্চলে ল্যান্ডস্লাইডের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং আরও বেশ কিছু অঞ্চলে আকস্মিকভাবে যেভাবে বন্যা আসে পাহাড়ি অঞ্চলগুলোতে সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। মূলত আমাদের নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তিস্তা, রঙ্গিত বেসিন এবং আমরা যেটাকে করছি মূর্তি বেসিন, এই 3টে বেসিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। আর একটা রয়েছে ব্রহ্মপুত্র বেসিন, এই অঞ্চলটাতেও কিন্তু এক্সেসিভ ফ্লাড হবে এবং টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়াতে একটা মেজর পোর্শনের ওয়াটার নিয়ে এই জায়গাটা ফ্লাডেড হয়ে যেতে পারে। আমরা আবহবিদ সুজিব করের মুখ থেকে সরাসরি শুনে নিলাম যে উত্তরবঙ্গে আশঙ্কাটা কতটা। 28, 29, 30 আগামী এই 3 দিনের মধ্যে উত্তরবঙ্গের 3টি নদীতে ভয়াবহ হড়পা বান আসতে পারে, সেই পরিস্থিতি তৈরি করেছে রেমাল। তিনি স্পষ্ট জানালেন হড়পা বান এলে কি পরিস্থিতি হয় সেই ছবিটা একবার মনে করুন। 2022 সালের অক্টোবর মাস, নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে 2022-এর অক্টোবর মাস, মালবাজারে
মালবাজারে মাল নদীতে মাল নদীতে ভয়াবহ হরপাবান এসছিল সে সময়। বিজয়া দশমীর দিন বিসর্জন চলছিল। মূলত মালবাজার শহর এবং মালবাজার সংলগ্ন এলাকার পুজোগুলোর বিসর্জন সেখানে হয় এবং সেই দিন হঠাৎ করে কোনো পূর্বাভাস ছিল না, কোনো আশঙ্কাও ছিল না, হঠাৎ করে হরপাবান নেমে এসেছিল। সিকিম পাহাড়ে মূলত ব্যাপক বৃষ্টি, প্রবল বৃষ্টি হওয়ার কারণে সেবার হরপাবান এসেছিল এই মাল নদীতে। মানুষজন প্রস্তুত ছিলেন না এবং বহু মানুষ ভেসে যান সেই হরপা বানে এবং তার ফলে মৃত্যু মিছিল দেখতে হয়েছিল মালবাজারকে বিজয়া দশমীর রাতে। সেই ভয়াবহ ট্র্যাজেডি 2022-এর সেই ভয়াবহ ট্র্যাজেডি, মর্মান্তিক ঘটনা আমরা কেউ এখনো ভুলিনি। অর্থাৎ হরপা বান এলে কি ভয়াবহ পরিস্থিতি হয়, ধ্বংসলীলা কতটা হয়, প্রাণহানি কতগুলো হওয়া সম্ভব সেটা কিন্তু আমরা কেউ ভুলিনি, সবাই জানি। ফলে এখন কতটা আশঙ্কা এবং উদ্বেগের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাও বোঝাই যাচ্ছে। এই ছবিটা যেরকম দেখালে তুমি ঈশান, সেই সঙ্গে 2022-এর থেকে আরেকটু যদি পিছিয়ে যাই 2019-এ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, সেখানে বামনি ফলস, সেখানে গিয়েছিল 2 কলেজ পড়ুয়া। সেখানে গিয়ে হঠাৎ যখন এই হরপাবানের তোড় আসে, সেখানে আটকে যান এই 2 পড়ুয়া, কিন্তু কোনো ক্রমে হয়তো তাদের ভাগ্য খুব ভালো ছিল, সেই জন্য এরকম তৎপরতার সঙ্গে তাদেরকে উদ্ধার করেন এই উদ্ধারকারীরা এবং শেষ পর্যন্ত প্রাণে বাঁচেন তারা। সেই ছবিটাই দেখতে পাচ্ছি আমরা। এই ভয়ঙ্করতা, এই ভয়ঙ্কর বিপর্যয়ের ছবিগুলো আমাদের সত্যিই ভয় দেখায়। পাহাড়ে আচমকা এই ধরনের বিপর্যয় নেমে এলে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে সেটা 2013 সালের কেদারনাথের কথা মনে করলে আমাদের বুঝতে অসুবিধা হয় না। কেদারনাথ ভ্যালিতে যে ভয়ঙ্কর দুর্যোগ নেমে এসেছিল মেঘ ভাঙা বৃষ্টির কারণে, যেভাবে হ্রদের দেওয়াল ফেটে নেমে এসেছিল বিশাল জলরাশি এবং কেদারনাথ সহ বিস্তীর্ণ এলাকা, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল যেভাবে ভেঙে তছনছ হয়ে গিয়েছিল, ভেসে গিয়েছিল, যেভাবে অজস্র বাড়ি ভেঙেছিল, 5000 মানুষের মৃত্যু হয়েছিল, অন্তত বহু মানুষ নিখোঁজ হয়েছিলেন। কেদারনাথ কিন্তু মনে করাচ্ছে আমাদের এবং সতর্ক হতে বলছে যে উত্তরবঙ্গে যদি হরপাবান আসে তাহলে কি কি প্রস্তুতি নেওয়া দরকার। একদিকে কি কি প্রস্তুতি নেওয়া দরকার সেই জায়গাগুলো থাকছে এবং ঈশান, আমরা জানি প্রাকৃতিক বিপর্যয় তো বলে আসে না, কিন্তু কিছুটা হলেও অনুমান করা যায়, আভাস পাওয়া যায়, আর তার জন্য শুধুমাত্র এই মুহূর্তে বোধহয় আমাদের প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। একেবারেই তাই। এবং যেহেতু আবহবিদরা ইতিমধ্যেই পূর্বাভাস দিতে শুরু করেছেন যে রেমালের ধাক্কা এবার উত্তরবঙ্গ অতর্কিতে এই বিপদের সামনে এসে পড়তে পারে, সেহেতু প্রশাসনের তরফে প্রস্তুতিটা থাকা জরুরি, যেন 2022-এর অক্টোবর মাসের মতো পরিস্থিতির মুখোমুখি আমাদের না হতে হয়, সেটাই প্রার্থনা। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।